নমস্কার, আমি পাপন। নমস্কার, আমি সয়ন। আড্ডায়নে সকলকে স্বাগত জানাই। আজকে আবার নতুন একটা টপিক নিয়ে আমরা আড্ডায়নে দুজন এসে হাজির হয়েছি। ঠিক, খুব একটা বেশি সময় নয়, খুব একটা সময় ধরে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। কি বিষয় সেটা? সেটা হচ্ছে ফেক ফেমিনিজম। ফেক ফেমিনিজম অর্থাৎ মিথ্যা নারীবাদ, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো চয়নদা, রাস্তায় তো আর বেরোনো যাবে না। কেন বেরোনো যাবে না আমি একটু বলছি। হ্যাঁ, বল। তো ডেইলি আমাকে মোটামুটি দেড় ঘন্টা করে 3 ঘন্টা বাসে কাটাতে হয় ডেইলি। এটা প্রতিদিনকার আমার জানি। আমারও ভাই 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা, ঠিক আছে, আমিও সেটা জানি। ঠিক। তো এই যে 3 ঘন্টার সময়টা, এই সময়টাতে বিশ্বাস করতে পারবেন না বা বিশ্বাস করতে পারবা না, ঠিক আছে, যে আমরা কতটা আড়ষ্ট হয়ে থাকি, জড়সড় হয়ে থাকি। মানে আমি বিশেষত কেন তোকে এত জড়সড় হচ্ছে কেন? এই না কিছু লেগে যায়, এই না এদিকে টাচ হয়ে যায়, এই না মানে ব্যাড টাচ গুড টাচ হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, মানে আমি সত্যি আতঙ্কিত যে এই না আমার গুড টাচটা কারো ব্যাড টাচ মনে হয়ে যায়। ঠিক। বসি না, শুধু কি তাদের ব্যাড টাচ মনে হলেই সেটা ব্যাড টাচ হয়ে গেল? মানে কি কি তোর আতঙ্কটা কোথায়? আতঙ্ক করে বলতে চাইছি, বল। প্রাইভেট বাসগুলো হ্যাঁ, বেটা সিটগুলো বানিয়েছে একজনের জন্য আর ঢুকিয়ে দিয়েছে দুজনকে। আচ্ছা। এবার ঢুকে গেলাম ভেতরে, এবার আরেকজন মহিলা এসে বসলো। তা আমি আমার যে চেহারা, সেই চেহারাতে তো আমি এটে যাব, কিন্তু আরেকজন যে আসলেন, উনি বসলেন, উনি জায়গাটার 70% জায়গা নিয়ে আছে। মানে 70-30 হয়ে গেল। আচ্ছা আচ্ছা, আমি 30 নিয়ে আছি, তবুও আমাকে এরকম করে থাকতে হচ্ছে। এরকম করে থাকছি, এই না ব্যাক টাচ হয়ে যায়। আচ্ছা, মানে একটু যদি এদিক ওদিক লেগে যায় এরকম করছে, মানে ওনার খুব অসুবিধা হচ্ছে আর কি, আমি খারাপভাবে টাচ করছি, এরকম ধরনের ভাবনা চিন্তা আর কি। তো রীতিমতো এই ধরনের সমস্যায়, কিন্তু এটা ছোট ঘটনা, একটু হাসি মজাকের ছলে বললাম। উনি কি শুধু ইসি করছেন না সাথে মাঝে মধ্যে রিয়াকশনও দিচ্ছেন? আচ্ছা আচ্ছা, একটু সরে বসুন না দাদা। না, যদি উনি রিয়াকশন দেন তাহলে তো মার খাওয়ার পালাটা তোর চলে আসতে পারে। এই তো মানে এই জায়গাতে গেলাম যে মানে যদি উনি কিছু বলেন, সেই জায়গায় যদি কিছু একটা উনি যদি বলেন, লোকজন তেড়ে আসবে আমার উপরে। সে আমি ভালো মতো টাচ করি বা খারাপ মতো টাচ করি, বা আমি টাচ নাই করি, আমি যদি দূরে থাকি, সে 30% জায়গা নিয়েই থাকি। দাদা একটু সরে বসুন না। দেখুন তো দাদা, কতক্ষণ ধরে কেমন করে জানি এদিকে এদিকে সরে সরে আসছে। একজন ওদিক থেকে অতি ভদ্রলোক এসে বলবেন, কি বলবেন, দাদা আপনার তো অনেকক্ষণ ধরে আমি দেখছি আপনার মতিগতি ঠিক না। ব্যাস, আমার নামে এই যে বলে দিল, আমার নামে তো একদম 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, কেন বলছি, আমি দু একটা ঘটনা বলি। হ্যাঁ, আমাদের যে ভারতবর্ষের মধ্যে ঘটা কয়েকটা ঘটনা, সেই ঘটনাগুলো আমি একটু বলতে চাইছি। কারণ কেন, রোহিত শর্মা নামে একজন ছিলেন, গুজরাটে 2018 সালের ঘটনা। রোহিত শর্মা নামে এক যুবককে তার স্ত্রী মিথ্যা গার্হস্থ্য সংহিংসতার কারণে অভিযুক্ত করেন IPC 498A-তে। আচ্ছা। তদন্তে প্রমাণিত হয় যে অভিযোগটি মিথ্যা এবং সম্পূর্ণরূপে প্রতিশোধমূলক ছিল। রোহিত এবং তার পরিবারকে দীর্ঘ সময় ধরে হয়রানির শিকার হতে হয়, কিন্তু শেষ পর্যন্ত আদালত তাদের নির্দোষ ঘোষণা করে। তো এই যে আমাদের দেশের বিভিন্ন রকমের নারীর অধিকারমূলক, নারীর স্বাধীনতামূলক বিভিন্ন রকমের আইন বা প্রাবধান দিয়ে রেখেছে, তার মাধ্যমে নারীদের অধিকার সংরক্ষিত হচ্ছে, কিন্তু সেই আইনটির দুর্ব্যবহার করে আমরা যে পুরুষরা কতটা হয়রানির মধ্যে পড়ছি, তারই একটি জ্বলন্ত উদাহরণ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আমি চয়নদার কাছে জানতে চাইব, এই যে নারীবাদ এবং মিথ্যা নারীবাদ, অর্থাৎ ফেমিনিজম এবং ফেক ফেমিনিজম, এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? একটা ফেমিনিজম মানে হচ্ছে যেখানে নারীরা সমান অধিকার ভোগ করবেন এবং সমান দায়িত্ব পালন করবেন। আর ফেক ফেমিনিজম হলো যেখানে তারা দায়িত্বটা কম পালন করবেন কিন্তু অধিকারটা সমান ভোগ করবেন, বরঞ্চ দায়িত্ব তাদেরকে না দিলেই ভালো। তো এই দুটো ফেমিনিজমের মধ্যে পার্থক্য আছে, একটা বড় সড়ো পার্থক্য রয়েছে। এবং আমরা এই যে ফেমিনিজমের কথা, ফেক ফেমিনিজম যেটার কথা তুই বলছিস,
ফেক ফেমিনিজমের দৌলতে এই যে তুই নিজেও নিজের কিছু অভিজ্ঞতা শেয়ার করলি বাসে চলার, এগুলো হচ্ছে সব ফেক ফেমিনিজমের একটা এফেক্ট। হ্যাঁ, মানে ফেক ফেমিনিজম শুরু হওয়ার আফটার এফেক্ট। ঠিক আছে, তো এই জিনিসগুলো থেকে একটু সাবধান থাকতে হবে। ভয় তো রীতিমতো কাঁপি। না, এই ভয়ে সত্যিই কাঁপা উচিত। আগের দিন আমরা বাংলাদেশ নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু সেখানে কিন্তু ভয়ে তুই কাঁপছিস বললি, এটা কিন্তু মানে একটা হাসি মজাকের ছলে বলেছিস, কিন্তু এখানে ভয়ে কাঁপাটা কিন্তু একদম স্বাভাবিক, কাঁপা উচিত একদম। কেন বলছি? কারণ নারীদের অধিকার বিষয়ে অনেকগুলো আইন আমাদের দেশে আছে। না, আমাদের প্রথমে এই বিষয়টাও ক্লিয়ার করে দেওয়া উচিত যে আমরা কিন্তু ফেমিনিজমের এগেনস্টে নই। আমরাও চাই নারীরা সমান অধিকার এবং সমান দায়িত্ব পালন করুক, কিন্তু যেখানে শুধুমাত্র বিষয়টা সমান অধিকারের আসবে, একদম লেডিস ফার্স্ট, এই যে বিষয়গুলো, ঠিক আছে? তো লেডিস ফার্স্ট, ঠিক আছে, কোন দিক থেকে সমান অধিকারকে প্রতিস্থাপিত করে আমি একটু বুঝি না। যাই হোক, তো মানে লেডিস ফার্স্ট এটা কি নারীদের অধিকারকে, নারীদেরকে মর্যাদাকে বৃদ্ধি করে না কমায়? না, কিছু ক্ষেত্রে ডেফিনেটলি হয়তো দরকার, ঠিক আছে, কিন্তু সব লাইনটা আলাদা রাখো। যখন এবার একটা এদিক থেকে একটা ওদিক থেকে, আমার যেটা মনে হয়, আমার যেটা মনে হয় লেডিস ফার্স্ট কথাটার মধ্যেই নারীদের অপমান করার একটা বিষয় লুকিয়ে আছে। শুধু এখানে কেন, তুই ভাব না, আজকে আমাদের মানে দেশে, ঠিক আছে, দিল্লিতে শুনেছি বাস ফ্রি, ঠিক আছে, আচ্ছা, নারীদের, ঠিক আছে, তারপরে হচ্ছে তোর মেট্রো ফ্রি। এগুলো কিসের উদাহরণ? এই সমস্ত বিষয়গুলো যে আছে না, এগুলো কিসের উদাহরণ বলতে, ঠিক আছে, তাদেরকে সুবিধা দিচ্ছে, কিন্তু মানে কিছু জায়গায় আমরা যদি নারীদের সমান, মানে আমি কিছু নারীদেরকেই বলতে শুনেছি, মানে মহিলাদের মধ্যেই, যে আমাদেরকে কেন ফ্রি দেওয়া হচ্ছে, কেন, এটাই তো প্রশ্ন, কেন স্পেশালাইজড ভাবে কেন দেওয়া হচ্ছে, এবং আমরা কি মানে আমাদের কি এটা অপমান করা হচ্ছে? ডেফিনেটলি তাদেরকে অপমান করা, তারা নিজেরাও ওটা, অনেকে যারা যখন ভাবা হবে তাহলে এক্সট্রা করে প্রাধান্য, এক্সট্রা করে সংরক্ষণ দিবে। যারা সত্যি ফেমিনিজমে বিশ্বাসী তারা কিন্তু এটাকে অপমান হিসেবেই নিচ্ছে, একদম নেবে, এবং আমরা তাদের সাথে পূর্ণভাবে সহমত, একদম এই কারণে দাঁড়িয়ে আছি তাদের সাথে। হ্যাঁ, ঠিক। নারীরা যে পুরুষদের থেকে কোনো অংশে কম নয় এটা আমরা মানি, এমনকি আমরা চাই নারীরা সবসময় আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলুক। কিন্তু এই যে নারীদের সমান অধিকার বা অধিকার দেওয়ার জন্য নারীদের এক্সট্রা কিছু সংরক্ষণ বা এক্সট্রা কিছু দেওয়া হচ্ছে, সেটাতে কি নারীদের মর্যাদা বৃদ্ধি পাচ্ছে না কমছে? সেটা দেখানোর চেষ্টা করা হচ্ছে যে ওরা এমনি পারছে না, এইভাবে দিয়ে ওরা দুর্বল, ওরা দুর্বল, আমরা মনে করি না যে মহিলারা দুর্বল, আমরা মনে করি না, আমরা মনে করি না, এই সিস্টেমগুলো, এই ফেক ফেমিনিস্টরা মনে করে, এবং তাদের সংখ্যাটা একটা বড় সংখ্যা। সেই জন্য সরকারকেও তাদের হিসাবেই ভাবতে হয়। একদম, যেমন আমি আলোচনা করতে যাচ্ছিলাম, দু একটা জিনিস তোমাকে জানিয়ে দিই, যে জিনিসগুলো আমাদের মধ্যে আছে এখনো পর্যন্ত। দণ্ডবিধি আইপিসি সেকশন 498A, এটা আমরা একটু আগে আলোচনা করেছি, যে এই ধারা অনুযায়ী নারীদের সুরক্ষার জন্য এটা তৈরি সাধারণত, যেখানে স্বামীর বাড়িতে গার্হস্থ্য সহিংসতা বা মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনা যায়। এটার ইয়েতে অনেক সময় আমরা এর অপব্যবহার করে মিথ্যা অভিযোগ আনা হয়, এইটার অপব্যবহার করে, যা স্বামী বা শ্বশুর বাড়ির পরিবারের জন্য হয়রানির কারণ হতে পারে। আরেকটা বলছি, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005, এখানে কি বলা হচ্ছে, নারীদের শারীরিক, মানসিক, যৌন ও আর্থিক নির্যাতন থেকে সুরক্ষা দেওয়ার জন্য এটা তৈরি করা হয়েছে। এবার এটার জন্য এটার অপব্যবহার করে কিছু কিছু মানুষ মিথ্যা অভিযোগ আনে এবং আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করে। আরেকটা দাম্পত্য অধিকার ও ভরণ পোষণ, এটা তো খুব লেটেস্ট জিনিস একটা, মানে সেকশন 125 অফ সিআরপিসি, এখানে স্ত্রী সন্তান বা বাবা মার ভরণ পোষণের জন্য স্বামীর কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার অধিকার রয়েছে। মিথ্যা দাবি, এই আইপিসি যেটার কথা বলছিস, এটা তো মানে খুব ভালো একটা আইন, যেখানে ধরে নে যে আমরা এতদিন ধরে দেখেছি সমাজে পণ প্রথা খুব একটা খারাপ বিষয় ছিল, একদম, এখন অনেকটা আইনের আওতায় এনে ব্যাপারটাকে অনেকটা শিথিল করা গেছে। হ্যাঁ, শিথিল করা গেছে। কিন্তু এই আইপিসির যে তুই কথা বললি, এখানে নারীদেরকে স্পেশাল একটা সুবিধা দেওয়া হচ্ছে, যেখানে তারা অ্যালিমনি ক্লেম করতে পারে ভরণ পোষণের জন্য। একদম, জায়গাটা কিন্তু একদম ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, মানে জায়গাটা দিয়ে দেওয়া হয়েছে, তোমরা মিথ্যা অভিযোগ করে করতে পারো। আমি এবার এখানে মিথ্যা অভিযোগের দরকার নেই। আমি একটা জিনিস ভাব, আচ্ছা, শুধুমাত্র মানে একজনের বিবাহ হয়েছিল, আমরা এরকম অনেক কেস দেখেছি যেখানে
শুধুমাত্র বিবাহ হয়েছিল, হয়তো 1 সপ্তাহ একসাথে ছিল না, সেখানেও তারা এলিমনি ক্লেম করছিল যে না আমার সাথে ওর বিবাহ হয়েছে, আমার জীবন নষ্ট হয়ে গেছে, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু শুনেছি। এবং এই জিনিসটা কিন্তু প্রচণ্ডভাবে আমাদের বেচারার অবস্থা ভাবো না, বেচারার অবস্থা তুই আমাদের ভবিষ্যৎ ভাব, সেটা আমাদের সাথে যে হবে না সেটা তুই বলতে পারিস? একদমই আমাদেরকে এখন না, এই যে রিসেন্টলি কিছু মিম টিম দেখছিলাম যেখানে সবাই বলছে যে এরপর ছেলেরা বিয়ে করা বন্ধ করে দেবে, এবং এটা বাস্তব যে যেইভাবে এই সমস্ত আইপিসি গুলো দেখে ছেলেরা ভয় পাচ্ছে, একদম ভয় পাওয়াটা স্বাভাবিক, ভয় পেয়ে এরপরে ভয় পাচ্ছে যে বিষয়টা কেন ভয় পাচ্ছে এটা যদি আরেকটু ডিটেলসে বলো। আর একটু ডিটেলসে বলতে দেখ, আমাদের দেশে এই যে বিভিন্ন সময় এই কেসগুলো হচ্ছে, ঠিক আছে, বিভিন্ন সময় হচ্ছে, প্রমাণ হয়ে যাচ্ছে যে কেসটা ফেক। আমরা একটু আগে তোর আর আমার মধ্যে এমনি আলোচনা হচ্ছিল বাইরে যে আমরা 2016 সাল অবধি দেখেছি 53% রেপ কেসেস ফেক। 53%। রেপ জিনিসটা খুব জঘন্য একটা জিনিস, যারা রেপিস্ট তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত, একদম দেওয়া উচিত। হ্যাঁ, কিন্তু এই যে সমস্যা তুই ভাব, মোর দ্যান 50% কেসেস আর ফেক, অ্যান্ড এটা প্রুভড যে কেসেসগুলো ফেক ছিল। তাহলে এটা আমরা বলছি না, এটা কিন্তু মানে কোর্ট বলছে যে কেসগুলো ফেক ছিল এবং ধর্ষণ করেছে বলে যাদেরকে ধরা হয়েছিল, হ্যাঁ, তারা যদি শাস্তি পায়, এবার আমরা বলি, আমি নিজে বলি যে রেপিস্টদেরকে মানে একদম মাঝ রাস্তায় ঝুলিয়ে দেওয়া উচিত, ফাঁসি দেওয়া উচিত। একটা রেপিস্ট মানে হচ্ছে একটা জঘন্যতম কাজ করেছে, এমনি তো রেপিস্ট নয় না, রেপিস্ট মানে জঘন্যতম কাজ করে। কিন্তু যে ফেক রেপ কেসেস গুলো করলো, ওই যে আমরা বললাম 53%, একদম মোর দ্যান 50%, ওই 50% যে তার থেকে বেশি, 50%-এর থেকে বেশি যে মানুষগুলো রয়েছে, তাদের কি শাস্তি হচ্ছে? তাদের কি কোনো শাস্তি রয়েছে? কোনো শাস্তি হয়তো হচ্ছে, ছোটখাটো কিছু শাস্তি হচ্ছে, কিন্তু আমরা যে বলছি ওদেরকে ফাঁসি দেওয়া হবে, এদেরকে কি বলা হচ্ছে? সেই জন্য তো এই প্রাধান্যগুলো বাড়ছে, এরা কেন এত ক্লেম করার সাহস পাচ্ছে? ওদের বিরুদ্ধেও কি আমরা সমানভাবে কি আমাদের গলাটাকে উঠাতে পারছি? পারছি কি? পারছি না। এই যে তুই দেখ না, রিসেন্টলি কলকাতায় একটা রেপ কেস হলো হসপিটালে, এবং তার জন্য আমরা সবাই রাস্তায় নেমেছি, তুইও নেমেছিস, আমরা সবাই নেমেছি, এবং আমাদের কর্তব্য ছিল, আমাদের মানে বেসিক মানে একটা কর্তব্য ছিল যে আমরা রাস্তায় নেমে তাকে সমর্থন করবো অবশ্যই, তিলোত্তমাকে। ঠিক আছে, সমর্থন করেছি, কিন্তু এই যে ধরে নে রিসেন্টলি আরেকটা কেস সামনে আসলো, অতুল সুভাষ, নাম শুনেছিস? হ্যাঁ, অতুল সুভাষ রীতিমতো ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে সেই মানুষটা সুইসাইড করলো। কেন? তার উপরে তার স্ত্রীর নামটাও আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তোর যদি মনে থাকে, নিকিতা সিংহানিয়া, ঠিক বলেছিস। তো নিকিতা সিংহানিয়া, সে তার উপরে এত প্রচণ্ডভাবে প্রেশার ক্রিয়েট করছিল যে তাকে সুইসাইড করতে হলো। তার জন্য রাস্তায় কয়জন নেমেছে? তাহলে ভাবো, মানে একটা পুরুষ কতটা হয়রানির মধ্যে ছিল, কতটা মানসিক নির্যাতনের মধ্যে ছিল, সে এসে ভিডিও করে সে সুইসাইড করেছে। এবং তারপরে বিভিন্ন যে চ্যানেলগুলোতে সেটা নিয়ে আলোচনা করা হচ্ছিল, তখন আমি একজন মহিলাকে বলতে শুনছিলাম যে তিনি নাকি মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন, সেই জন্য তিনি সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে এগুলো বলছিলেন। একটা মানুষ যে পৃথিবীতে নেই, যে সুইসাইড করতে বাধ্য হয়েছে, অ্যালিমনির জন্য এত প্রেশার ক্রিয়েট করা হয়েছে তাকে, সেই মানুষটা সুইসাইড করলো। তারপরে কোনো এক চ্যানেলে বসে একজন মহিলা তিনি বলছেন যে তিনি মানসিক বিকারগ্রস্ত। কতটা নিচু মানসিকতা হলে একটা মানুষ এটা বলতে পারে, এই ধরনের কথা বলতে পারে? মানে এবং তুই শুধু এখানেই শেষ নয়, নিকিতা সিংহানিয়া বর্তমানে অতুল সুভাষের বাবার উপরে প্রেশার ক্রিয়েট করছে যে এখন নাকি তার বাবাকে টাকা দিতে হবে, অতুল সুভাষ পৃথিবীতে নেই বলে অ্যালুমিনির টাকা তার বাবাকে দিতে হবে। ভাবুন, মানে একটু ভাবুন আমরা কোন সমাজে বসবাস করছি। এবং এই যে আমরা একটু আগে হাসির মধ্যেই বলছিলাম না যে এরপরে ছেলেরা আর বিয়ে করতে চাইবে না, একদম খুব স্বাভাবিক হবে এই জিনিসগুলো, আমরা হয়তো এখন দেখতে পাচ্ছি। মানে এই যে বিষয়টা, মধ্যবর্তী একটা পথ যদি না থাকে, এই যে ভুলভাবে অপব্যবহার করে ফাঁসানোর বা অর্থকে হাতিয়ার করার জন্য এই যে বিভিন্ন রকম ভাবে সাজিয়ে গুছিয়ে কেসগুলো দেওয়া, ফেক কেসগুলো দেওয়া, ঠিক সেটা যে ফেক প্রমাণিত হওয়ার পর
তার বিরুদ্ধে আমরা কি শাস্তি নিতে পারছি, তাকে কি শাস্তি দিতে পারছি, তার বিরুদ্ধে কি কোনো মেজর শাস্তি রয়েছে, মেজর পানিশমেন্ট রয়েছে? একদম না। যদি না থাকে তাহলে তো এইটার অপব্যবহার হতেই থাকবে। এবং এটা অনেকে ব্যবসা বানিয়ে ফেলেছে, একদম অনেকে ব্যবসা বানিয়ে ফেলেছে, পুরো ব্যবসা এটা। আমরা রিসেন্টলি দেখছিলাম যে কেউ কোনো একজন মহিলা তিনি নাকি আমি একটা 4বার করে বিয়ে করেছে একটা, এবং প্রত্যেকের কাছ থেকে তিনি অ্যালিমনি ক্লেম করেছেন। আরে বাপরে, আমি একটা বাস্তব ঘটনার উদাহরণ দিই। এক কর্মস্থলে যৌন হয়রানির প্রতিরোধ আইন 2013, কর্মস্থলে যৌন হয়রানি থেকে সুরক্ষা দেওয়ার জন্য এই আইনটি তৈরি হয়েছে। এবার আমার একটা বাস্তব ঘটনা এইটার সুবাদে আমি দিই। বলছে এয়ার হোস্টেস মামলার ঘটনা, দিল্লি 2019, বেশি দিনের ঘটনা। এয়ার হোস্টেস মামলার ঘটনা, দিল্লির এক এয়ার হোস্টেস তার সহকর্মীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায় যে অভিযোগটি ভিত্তিহীন এবং ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে করা হয়েছিল। অভিযুক্ত ব্যক্তির কেরিয়ার এবং মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। কি বলবেন আপনারা, কি বলবো চয়নদা? এই আমাদের যে কনস্টিটিউশনের যে রাইটসগুলো মহিলাদেরকে দেওয়া হয়েছে, এখানে একটা বড় সমস্যা হচ্ছে, ধরে নে তোর উপরে কেউ কেস করলো, ঠিক আছে, একটা রেপ কেস করলো কেউ, প্রমাণ করার দায়িত্ব তোর যে তিনি মিথ্যা কথা বলছেন। এবং কোর্ট নাকি তাকে জোর করে মেডিকেল টেস্টও তার করতে পারে না। মানে তিনি যে সত্যি কথা বলছেন এটা কি ওনার প্রমাণ করার কোনো কি দরকার নেই। আমাদের কনস্টিটিউশন তাই বলছে যে প্রমাণ করার দরকার নেই, প্রমাণ তোমাকে করতে হবে যে উনি মিথ্যা কথা বলছেন। এবং উনি নাকি চাইলে পরে উনি যদি বলেন যে আমি মেডিকেল টেস্ট করব না, কেউ মেডিকেল টেস্ট করতে পারবে না, ওনার উপরে ডিপেন্ড করছে, তোমাকে অন্যভাবে প্রমাণ করতে হবে। মানে এই জিনিসটা আমরা গভীরে যেতে চাইছি না, কারণ গভীরে যেতে গেলে তো অনেক রকমের আলোচনা চলে আসবে। গভীরে আমরা যেতে চাইছি না। মেডিকেল টেস্ট, ফিজিক্যাল বিভিন্ন রকমের বিষয় রয়েছে। তো একটা মহিলার সাথে ওই ঘটনাটা ঘটেছে কিনা সেটা টেস্ট ছাড়া আমরা কি করে জানতে পারবো? তার মুখের কথা থেকে প্রমাণিত হয়ে যাবে। আর তার মুখের কথাটা যে মিথ্যা সেটাকে অন্যজন যাকে বলা হয়েছে সে প্রমাণ করবে যে এটা মিথ্যা। টেস্ট ছাড়া, উইদাউট টেস্ট কি করে সম্ভব? এই যে তুই বলছিলি না যে এই এয়ার হোস্টেসের কেসটা, হ্যাঁ, সিসিটিভির কোনো বিষয় ছিল সম্ভব, একদম। হ্যাঁ, সিসিটিভিতে কি ধরা পড়েছে এটা ফেক, মানে প্রমাণ তাকে করতে হলো যে যেটা বলছিল সেটা মিথ্যা। এবার যদি ওখানে সিসিটিভি না থাকতো তাহলে কিন্তু এই মানুষটাই সাজা ভোগ করতো। এবং কিন্তু প্রমাণিত হওয়ার পরেও তাকে কিন্তু সাজা পেতে হয়েছে। তুই এই কথা বলাতে আমার মনে পড়লো একটা জিনিস, এই আমাদের খুব পাশে শিলিগুড়ির একটা কেস আমার মনে পড়লো। আমি ওই যেই মানে ভিডিওটার থ্রুতে, যেই ভিডিও থেকে জানতে পেরেছিলাম যে 53% কেসেস আর ফেক, বললাম তোকে রেপ কেসেস ফেক, এবং এটা আমি পরে দেখেওছি যে বিভিন্ন পোর্টালে সেই জিনিসটা বলা হয়েছে। কিন্তু সেইখানে আমি একটা কেস সম্বন্ধে দেখেছিলাম যেখানে বলা হচ্ছে শিলিগুড়িতে একজন বয়স্ক মানুষ যার বয়স 65+, জাস্ট ইমাজিন কর, ঠিক আছে, 65+। এইবার সেই মানুষটার উপরে তার নিজের পুত্রবধূ তিনি কেস করেছেন যে ওই মানুষটি নাকি তার নিজের নাতনিকে রেপ করেছে। জাস্ট একবার ভেবে দেখ, জাস্ট সিনারিওটা ভেবে দেখ, ঠিক আছে, যে কেস করেছে যে সে তার নিজের নাতনিকে রেপ করেছে। 5 বছর পরে গিয়ে প্রুফ হয় যে সেই পুত্রবধূ শুধুমাত্র সম্পত্তি হাতানোর জন্য এই কেসটা করেছিলেন। যেই মানুষটা 65 এজে ছিল, সেই মানুষটার কাছে আর নিজের জীবনের কতটা বয়স বাকি ছিল, সেই মানুষটাকে নিজের জীবনের 5টা বছর জেলে কাটাতে হলো শুধুমাত্র একটা মিথ্যা মামলার ভিত্তিতে, মিথ্যা অভিযোগের ভিত্তিতে। এইবার সেই যে তার পুত্রবধূ, তার কি শাস্তি হয়েছে আমার জানা নেই, তবে ডেফিনেটলি আমাদের এখানে কি হতে পারে, তার মানহানির একটা কেস হতে পারে, তার জন্য কি হতে পারে, একটা টাকা কিছু একটা দিতে হবে, আর হয়তো 2-4 মাসের হয়তো জেল হবে। কিন্তু ওই মানুষটা 65-এ গিয়ে 5 বছর জেলে ছিল। এবার তার যে 5 বছর, এটার কি কোনো রকমের হতে পারে, তার প্রতি একটা ন্যায় হতে পারে কোনো রকম ভাবে? তার কি আমাদের আইন ব্যবস্থা তো বলে যে যদি একটা মানুষের
যদি কোনো দোষ না থাকে, মানে 100 জন দোষী মানুষ ছাড়া পেয়ে যাক, কিন্তু একজন নির্দোষ যেন সাজা না পায়, শাস্তি না পায়। তা এই মানুষগুলো কি সাজা পাচ্ছে না? তাহলে এগুলো এগুলো তো প্রমাণিত। তাহলে এই যে সাজা পাচ্ছে, তাহলে এই জায়গাগুলো কি শুধরানোর প্রয়োজন নেই? শুধরানোর প্রয়োজন নিশ্চয়ই আছে। কে শুধরাবে? কে শুধরাবে বলতে আমাদের সমাজের যারা রুল মেকার, যারা নিয়মগুলো বানান, ডিসিশন মেকার যারা, তারা তো মেজরিটির সাথে যাবে। আমাদের সমাজের মেজরিটি এখন চায় ফেমিনিজম, সেজন্য তার মানে চয়নদা যেটা বলতে চাইছে, মানে আমি নিজেকে একটু কারেক্ট করে নিই, ফেমিনিজমের পক্ষে নয়, তারা ফেক ফেমিনিজমের পক্ষে। ফেক ফেমিনিজম। চয়নদা যেটা বলতে চাইছে, একমাত্র আমরাই পারি, আপনারাই পারেন এই শুধরানোগুলো শুধরোতে, অর্থাৎ শুধরোতে আপনারাই পারেন। কেমন করে, কিভাবে শুধরাবে? তুই একটা জিনিস ভাব না, এই যে আমি রিসেন্টলি তোকে দুটো উদাহরণ বললাম, তো কলকাতার যে তিলোত্তমার জন্য বিচার চেয়েছি আমরা, তুইও ছিলি, আমিও ছিলাম। আমরা নিজেরা রাস্তায় নেমেছি, রাত দখল হয়েছে, সমস্ত কিছু আমরা করেছি, মোমবাতি মিছিল হয়েছে, সমস্ত কিছু হয়েছে। অতুল সুভাষের জন্য কটা লোক রাস্তায় নেমেছে, এবং সেখান থেকেই তো সরকাররা ডিসিশন নেবে যে এর পক্ষে লোক নেই, তার মানে লোক এটা চায় না। এবং যখন তোর হচ্ছে তিলোত্তমার মতো ঘটনা ঘটে, তখন মানুষ চায় এর বিচার, সেজন্য তাদের সাপোর্টে একের পর এক আইন আসছে, এবং এটা দরকার, আইনগুলো দরকার, অবশ্যই দরকার। কিন্তু সেই আইনের যারা অপব্যবহার করছে তাদেরও কঠোরতর একটা শাস্তি দরকার। সেই জায়গাটাও সরকারকে ভাবতে হবে, আর সেই জায়গাটা সরকারকে ভাবতে বাধ্য করবে কারা? আমাদেরকে। কারণ আমরা যদি চাই, এবার আমাদের চাওয়ার উপর ভিত্তি করে কিন্তু নেতারা আমাদের বার্তাগুলো বিভিন্ন সংসদে, বিভিন্ন পার্লামেন্টে, বিভিন্ন জায়গায় উপস্থাপিত করবে। ঠিক, কিছু ক্ষেত্রে ব্যাপারগুলো এখন হয়তো একটু শোধরানো হচ্ছে, এবং এর পেছনে বাংলায় যে একজন কাজ করছেন, তার নাম নন্দিনী ভট্টাচার্য। হ্যাঁ, একদম পুরুষকর্মী। তিনি কিন্তু প্রচন্ডভাবে, তিনি নিজে একজন নারী, কিন্তু তিনি কিন্তু পুরুষদের অধিকার নিয়ে কথা বলছেন, এবং এরকম আরো অনেক আছেন যারা পুরুষদের অধিকার নিয়ে ভাবছেন। একটা জিনিস, নন্দিনী ভট্টাচার্য ম্যাম বলি, উনি যে সমস্ত যুক্তিগুলি দেন, তার পেছনে কিন্তু অনেক যথাযথ যুক্তি রয়েছে। তুই ওনার ভিডিওতে গিয়ে দেখবি, সেখানে ফেক ফেমিনিস্টরা তাকে রীতিমতো কিভাবে গালাগালি করেন। একদম। কিন্তু আপনারাই বলুন, উনি যে সমস্ত কথাগুলো বলছেন, সেগুলো কি খুব খারাপ কথা বলছেন? না, তাহলে উনি যদি ভুল বলেন, তাহলে আমাকে যুক্তি দিয়ে ওনাকে কাটতে হবে, অবশ্যই। কিন্তু আমরা যখন শুধুমাত্র ওনাকে গালাগালি করছি, গালাগালি করে তো কোনো লাভ সৃষ্টি হচ্ছে, যুক্তি দিয়ে কাটতে হবে। ঠিক, তাই না? একদম। তো আমরা বর্তমান পুরুষ সমাজ এমন একটা অবস্থা দিয়ে যাচ্ছি, এমনকি ভবিষ্যৎ আমাদের কি আসতে চলেছে, আমরা এই আলোচনার মাধ্যমে আমরা কিন্তু কিছুটা হলেও কল্পনা করতে পারলাম। এইটাকে বদলাতে হলে আমাদের কিন্তু এই যে আইনগুলো রয়েছে, কিছুটা হলেও শুধরানো দরকার। আর সেই শুধরানোর জন্য আওয়াজটা কিন্তু আমাদেরকেই তুলতে হবে, আমাদেরকেই আমাদের প্রয়োজনীয়তাটা বোঝাতে হবে। তাহলেই আমাদের আওয়াজটা কিন্তু যারা রুল মেকার তাদের কাছে গিয়ে পৌঁছবে, তারা আমাদের কথা তুলে ধরবেন, তারা দেখবেন যে না, এটার পক্ষে মত রয়েছে, জনমত রয়েছে, তারা কিন্তু জনমতের পক্ষেই হাঁটবেন, তারা কিন্তু প্রতিকূলে যাবেন না, তারা অনুকূলেই যাবেন সবসময়। তাই আমাদেরকে কিন্তু আওয়াজটা তুলতে হবে, ছোট ছোট করে এরকম করে আওয়াজ তুলতে হবে যে আমরা চাইছি এটা শুধরানো হোক, যে এগুলোর অপব্যবহার হচ্ছে, এটা শুধরানো দরকার। আর অপব্যবহার করতে পারছে কারণ তার এগেইনস্টে কোনো শাস্তি নেই, কঠোর শাস্তি নেই। অপব্যবহার করে ফেলছি, যদি প্রমাণিত হয় যে অপব্যবহার হচ্ছে, কিন্তু তেমন কোনো কঠিন শাস্তি নেই, কঠিন শাস্তিটাও থাকা দরকার। যদি আমরা বলি রেপিস্টের ফাঁসি হবে, তাহলে আমাকে বলতে হবে ফেক রেপ কেস করা মানুষটারও ফাঁসি হবে। আমরা চাই রেপিস্টদের ফাঁসি হোক, যারা রেপিস্ট জঘন্যতম কাজ করছে তাদের ফাঁসি হওয়া উচিত, একদম উচিত, একদম। যারা পণ নিচ্ছে তাদের শাস্তি হওয়া উচিত। তাহলে অ্যালিমনি কি করে আইনের আওতায় থাকতে পারে? যারা পণ দিচ্ছে তাদের তো শাস্তি না, একটা মিনিমাম একটা সমাজে চলার জন্য যে টাকা আমার দরকার, সেই অ্যালিমনি আমি ক্লেম করছি, সেটা মানায়। কিন্তু আমি শুধুমাত্র গিয়ে নিয়ে, আমি সেদিন দেখছিলাম একজন 1 কোটি টাকা ক্লেম করছেন, সে দিতে পারুক আর না পারুক। মানে এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসা প্রয়োজন, প্রচণ্ডভাবে প্রয়োজন। আবার এগুলো থেকে আটকাতে হলে আমাদেরকেই রাস্তায় নামতে হবে, আমাদেরকেই অতুল সুভাষের মতো মানুষের পাশে দাঁড়াতে হবে, একদম। না হলে আগামী দিনে
যারা এখন ভাবছেন যে আমাদের কি, ভাবুন আপনার ছেলেদের উপরে ওই অত্যাচারগুলো হবে, আপনার ছেলে বা আপনার মেয়ের উপরে এই অত্যাচারগুলো হবে। অত্যাচারগুলো মেয়েদের উপরে হবে এই কারণে বলছি, কারণ যখন এই কেসগুলো বারবার করে ফেক প্রমাণ হচ্ছে, তখন কিন্তু আইনও ভাবতে বাধ্য হবে এবং সমাজও ভাববে যে যারা এই কেসগুলো করছেন তারা সবাই ফেক। একদম। সেই জায়গা থেকে বের করতে গেলে যারা ফেক রেপ কেস করছে তাদের এগেনস্টেও কঠোর থেকে কঠোরতর শাস্তি দিতে হবে। একদম শাস্তি দরকার। আর একটু আমরা অনেক সিরিয়াসলি চলে যাচ্ছিলাম, কিন্তু লাস্টে আমরা যাওয়ার আগে বলবো যে তবে খতম করার আগে খতম করার আগে আমরা রাস্তায় ঠিকমতো চলাফেরা করতে পারবো কি পারবো না সেটা আমাদের নিজস্ব হাতেই আছে, ঠিক আছে? ঠিক। আমরা চাই পুরুষদের সাথে তাল মিলিয়ে নারীরাও সমাজে পথে ঘাটে চলাফেরা করুক, যেন তাদেরও নিরাপত্তা থাকে আর পুরুষদেরও যেন নিরাপত্তা থাকে। মানে তুই কি বলছিস ওই যে বাংলাদেশে যে মহিলাদেরকে বাজার করতে যেতে না করা হয়েছিল, ওটা তোরা করবি না? না, আমরা তো ওরকম মৌলবাদী নই। মৌলবাদী আমরা মৌলবাদী নই, আমরা কখনোই মৌলবাদকে সমর্থন করি না। ঠিক। আমরা মৌলবাদী নই, তাই তো? ঠিক। তাহলে আজকের মতো সবার সাথে এই পর্যন্তই। এরপরের দিন আবার নতুন আড্ডায়নে নতুন আড্ডা নিয়ে আমরা হাজির হব। ততক্ষণের জন্য সবাইকে নমস্কার, ভালো থাকবেন।